নমস্কার, সুব্রত ইংলিশ ট্রেনার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সেন্টেন্স বা বাক্য নিয়ে। আমরা আজকে এই ভিডিও থেকে জেনে নেব হোয়াট ইজ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স কী বা কাকে বলে, এবং আরও জানব ফিচার অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের বৈশিষ্ট্য, অর্থাৎ সেন্টেন্স হতে গেলে কী কী নিয়মাবলীগুলো থাকা প্রয়োজন। লেট আস গো, এসো শুরু করা যাক। সেন্টেন্স যখন এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ কাছাকাছি বসে একটি অর্থ প্রকাশ করে, তখন সেই ওয়ার্ড বা শব্দের সমষ্টি কে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। দেখো একবার আবার জানছি সেন্টেন্স বা বাক্য কি। দেখো, যখন এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ, আমরা আগেই জেনেছি ওয়ার্ড কি বা শব্দ কাকে বলে। আমি এই ভিডিও ওয়ার্ড বা শব্দ নিয়ে একটা ভিডিও আমার আগেই দিয়েছি এই চ্যানেলে। তাই যখন এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ কাছাকাছি বসে একটি অর্থ প্রকাশ করে, তখন সেই ওয়ার্ড বা শব্দের সমষ্টিকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। কাম, কাম মানে এসো, গো মানে যাও, ধরো আরো বলি, আই এম এ বয়, হি ইজ এ স্টুডেন্ট। দেখো যে উদাহরণগুলো বললাম, কাম মানে এসো, গো মানে যাও। দেখো এখানে কাম এবং গো, এখানে দেখো একটি মাত্র ওয়ার্ড নিয়ে একটা বাক্য হচ্ছে। তারপরে যে দুটো উদাহরণ দিয়েছি, দেখো আই অ্যাম এ বয়, এখানে দেখো আই একটি ওয়ার্ড, অ্যাম একটি ওয়ার্ড, এ একটি ওয়ার্ড এবং বয় একটি ওয়ার্ড। এখানে চারটা ওয়ার্ড কাছাকাছি বসে একটি অর্থ প্রকাশ করছি, অর্থাৎ আই অ্যাম এ বয়, অর্থাৎ এটার অর্থ হলো আমি হই একজন বালক। তাহলে অর্থ প্রকাশ করছে, তাহলে সুতরাং এটি একটি সেন্টেন্স। তারপরে উদাহরণটা দেখো, হি ইজ এ স্টুডেন্ট, এখানে দেখো হি একটি ওয়ার্ড, ইজ একটি ওয়ার্ড, এ একটি ওয়ার্ড, এ স্টুডেন্ট একটি ওয়ার্ড। তাহলে চারটা ওয়ার্ড কাছাকাছি বসেছে এবং অর্থ প্রকাশ করেছে, সুতরাং এটিও একটি সেন্টেন্স। তাহলে আমরা ডেফিনেশনে বলেছিলাম এক বা একাধিক ওয়ার্ড কাছাকাছি বসতে হবে। দেখো তাহলে এখানে একটি ওয়ার্ড দিয়ে হচ্ছে একটা বাক্য হচ্ছে। আবার এই যে দুটো নিচের যে দুটো উদাহরণ দিয়েছি, সেখানে দেখো একাধিক ওয়ার্ড কাছাকাছি বসে অর্থ প্রকাশ করছে। তাহলে সুতরাং বুঝতেই পারলে একটা বা একের বেশি ওয়ার্ডকে কাছাকাছি বসতে হবে এবং অর্থ প্রকাশ করতে হবে। অর্থ প্রকাশ না করলে কিন্তু সেন্টেন্স হবে না। যেমন ধরো, আই বয় এ এম। দেখো তো এখানে
আই অ্যাম এ বয় যে ওয়ার্ডগুলো ছিল সেই এখানেও সেই একই ওয়ার্ডগুলো আমরা কাছাকাছি বসিয়েছি, হ্যাঁ। কিন্তু এটার সাহায্যে অর্থ আই বয় এ এম, আমি বালক একজন হই, তাহলে এটার সাহায্যে কোনো অর্থ প্রকাশ করছে না, সুতরাং এটি সেন্টেন্স নয়। তাহলে কাছাকাছি শুধু বসলেই হবে না, তাহলে কি করতে হবে, অর্থ প্রকাশ করতে হবে, হ্যাঁ, তবেই আমরা সেই গ্রুপ অফ ওয়ার্ডকে সেন্টেন্স বলবো। এখন আমরা আলোচনা করব ফিচার অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের বৈশিষ্ট্য নিয়ে, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে কি কি নিয়ম বা বৈশিষ্ট্য থাকবে। দেখো, ফিচার অফ সেন্টেন্স, সেন্টেন্সের বৈশিষ্ট্য। সেন্টেন্সের বৈশিষ্ট্য আলোচনা করতে যাওয়ার পূর্বে আমি বোর্ডে 4টা ওয়ার্ড সেন্টেন্স লিখেছি, সেটা একটু দেখে নাও। কাম মানে এসো, হি ইজ এ স্টুডেন্ট মানে সে হয় একজন ছাত্র, আর ইউ ইল তুমি কি অসুস্থ, হোয়াট এ বিউটিফুল পিকচার ইট ইজ মানে কি সুন্দর ছবি এটা। তাহলে দেখো যে 4টা সেন্টেন্স দিয়েছি, প্রতিটাতেই দেখো প্রথমটাতে একটি মাত্র ওয়ার্ড আছে, আর বাকিগুলোতে একাধিক ওয়ার্ড কাছাকাছি বসেছে এবং অর্থ প্রকাশ করেছে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি এক বা একাধিক ওয়ার্ড কাছাকাছি বসে একটি অর্থ প্রকাশ করবে, তখন আমরা তাকে সেন্টেন্স বলবো। তাহলে লিখছি 1 নম্বর বৈশিষ্ট্য, এক বা একাধিক ওয়ার্ড কাছাকাছি বসে একটি অর্থ প্রকাশ করবে। তাহলে দেখো 1 নম্বর বৈশিষ্ট্য হলো কি, এক বা একাধিক ওয়ার্ড কাছাকাছি বসে একটি অর্থ প্রকাশ করবে। অর্থ প্রকাশ না করে তখন কিন্তু আমরা ওই গ্রুপ অফ ওয়ার্ডকে আমরা বাক্য বলবো না। যেমন দেখো, যদি শুধু ইউ বলি মানে তুমি, তাহলে এটা কোনো বাক্য হলো না, একটা ওয়ার্ড হলো, হ্যাঁ, সুতরাং এটি হচ্ছে বাক্য নয়। তো 2 নম্বর যে উদাহরণটা দিয়েছি সেটা দেখো, হি ইজ এ স্টুডেন্ট সে হয় ছাত্র। যদি এইভাবে বলি এ স্টুডেন্ট ইজ হি, দেখো এ স্টুডেন্ট ইজ হি, দেখো হি ইজ এ স্টুডেন্ট, এখানে যে ওয়ার্ডগুলো আছে এ স্টুডেন্ট ইজ হি, এখানেও সেই ওয়ার্ডগুলো কাছাকাছি বসেছে, কিন্তু এখানে একটি অর্থ প্রকাশ করেছে, সুতরাং এটি একটি সেন্টেন্স। কিন্তু এ স্টুডেন্ট ইজ হি, এখানে সেই একই ওয়ার্ডগুলো বসেছে কিন্তু অর্থ প্রকাশ করছে না, সুতরাং এটাকে আমরা সেন্টেন্স বলবো না। তাহলে সহজেই বুঝতে পারলে যে কাছাকাছি শুধু বসলেই হবে না, একটা অর্থ প্রকাশ করতে হবে, আর যদি অর্থ প্রকাশ করে তখন সেই গ্রুপ অফ ওয়ার্ডকে আমরা সেন্টেন্স বলবো। দেখো, এখন আমরা আলোচনা করব 2 নম্বর বৈশিষ্ট্য কি। দেখো, কাম, হি, আর, হোয়াট, দেখো প্রতিটা বাক্যে যে প্রথম যে ওয়ার্ড তার প্রথম যে লেটার সবগুলি দেখো বড় হাতে বা ক্যাপিটাল লেটারে। সুতরাং এখান থেকে আমরা বলবো যে প্রতিটি সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটার বা অক্ষরটা ক্যাপিটাল বা বড় হাতে হবে। দেখতে পেয়েছো, কাম সিটা বড় হাতে, হির এইচটা বড় হাতে, আরে আরটা বড় হাতে, হোয়াট এর ডাব্লুটা বড় হাতে। সুতরাং 2 নম্বর বৈশিষ্ট্য হলো প্রতিটি সেন্টেন্স
এর প্রথম শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল বা বড় হাতের হবে। তাহলে এটাই হলো 2 নম্বর বৈশিষ্ট্য। কি বললাম তাহলে? প্রতিটা সেন্টেন্সের প্রথম শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল বা বড় হাতের হবে। দেখো এখানে উদাহরণগুলো বলেছি আমি, আরেকবার বলেছি। কাম, কামের সিটা বড় হাতের, হির এইচটা বড় হাতের, আর এর যে এটা বড় হাতের, এবং হোয়াটের ডাব্লুটা বড় হাতের। এরপরে আমরা আলোচনা করব 3 নম্বর বৈশিষ্ট্য নিয়ে। দেখো বাক্যগুলোকে আবার একবার দেখো, আমি দেখাচ্ছি। কাম, ইজ, আর এবং ইজ। দেখো প্রতিটা আছে বাক্যতে আমি যে ওয়ার্ডগুলো দাগ দিয়েছি এগুলোকে বলা হয় ভার বা ক্রিয়াপদ। কাম ক্রিয়াপদ, ইজ ক্রিয়াপদ, আর ক্রিয়াপদ, এখানে ইজও ক্রিয়াপদ। সুতরাং দেখতেই পাচ্ছ তার প্রতিটা বাক্যের মধ্যে একটা করে ক্রিয়াপদ আছে। সুতরাং 3 নম্বর বৈশিষ্ট্য হলো প্রতিটা বাক্যের মধ্যে অবশ্যই একটি ক্রিয়াপদ থাকবে। উইদাউট ভার দেয়ার উইল বি নো সেন্টেন্স। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য, প্রতিটি সেন্টেন্স এর মধ্যে অবশ্যই একটি ভার্ব বা ক্রিয়াপদ তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য কি বললাম? যে প্রতিটা সেন্টেন্সের মধ্যে অবশ্যই একটি ভার্ব বা ক্রিয়াপদ থাকবে। আর উইদাউট ভার্ব দেয়ার উইল বি নো সেন্টেন্স। যদি বাক্যের মধ্যে কোনো ক্রিয়াপদ না থাকে তাহলে সেটা কিন্তু সেন্টেন্স হবে না। দেখো এখানে কাম একটি মাত্র ওয়ার্ড, এখানে কিন্তু কামটা কিন্তু ভার্ব, একটি মাত্র ওয়ার্ড, কিন্তু এটা হচ্ছে ভার্ব। কাম মানে এসো, কাম মানে এসো, সুতরাং এটা ভার্ব। হি ইজ এ স্টুডেন্ট, ইজটা ভার্ব, আরটা ভার্ব, এবং এখানেও ইজ ভার্ব। সুতরাং বুঝতেই পারলে যে বাক্য হতে গেলে তার মধ্যে অবশ্যই কি থাকবে? একটা ক্রিয়াপদ থাকবে। এরপরে আমরা আলোচনা করব 4 নম্বর বৈশিষ্ট্য বা শেষতম বৈশিষ্ট্য। দেখো আবার তোমরা বাক্যগুলো আরেকবার দেখো। কাম, দেখো শেষে কি আছে? পুষ্টব আছে। ইজ এ স্টুডেন্ট, এখানে পুষ্টব আছে। আর ইউ ইল, তুমি কি অসুস্থ? এখানে দেখো কি আছে? জিজ্ঞাসা চিহ্ন, হ্যাঁ, বা ইংরেজিতে বলা হয় নোট অফ ইন্টারোগেশন। এবং 4 নম্বর বাক্যটা দেখো, হোয়াট এ বিউটিফুল পিকচার ইট ইজ। এটাকে আমরা বলি বিস্ময় সূচক বাক্য, আর ইংরেজিতে বলা হয় নোট অফ এক্সক্লামেশন। সুতরাং তাহলে যেটা আমি বলতে চাইছি যে প্রতিটা বাক্যের শেষে, হ্যাঁ, প্রতিটা বাক্যের শেষে বাক্য অনুসারে হয় ফুল স্টপ, না হলে জিজ্ঞাসা চিহ্ন, না হলে বিস্ময়সূচক চিহ্ন থাকবে। এই 3টে চিহ্নর মধ্যে যে কোনো একটা চিহ্ন অবশ্যই বাক্যের মধ্যে থাকবে। বৈশিষ্ট্য, প্রতিটি বাক্যের শেষে বাক্য অনুযায়ী ফুল স্টপ,
বা নোড অফ ইন্টারোগেশন। অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন বা নোড অফ এক্সক্লামেশন, অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন থাকবে। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। আর কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তীতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তোমরা প্রথমে পেতে পারো। নমস্কার।